এবার আমরা চলে আসি প্রোক্যারিওটিক সেলের মধ্যে। চলো এখন আমরা শুরু করি প্রোক্যারিওটিক সেল নিয়ে। আমাদের এই স্লাইডে যেরকম দেখতে পাচ্ছি, এখানে প্রোক্যারিওটিক সেল বলতে বলো তো এগুলো কিসের ছবি? এগুলো হলো কতগুলো ব্যাকটেরিয়ার ছবি এবং তাদের মধ্যে ফ্ল্যাজেলা আছে। এই ফ্ল্যাজেলেটেড ব্যাকটেরিয়ার ছবি এর আগে আমরা অনেকবার দেখিয়েছি, আরও দেখাবো। এবং এই প্রোক্যারিওটিক সেল কাকে বলে সেগুলোকে নিয়ে আমরা এখন ওয়ান বাই ওয়ান ডিসকাস করে চলবো। ঠিক আছে, চলো তো আমরা এগিয়ে যাই আমাদের নেক্সট নলেজে। প্রোক্যারিওটিক সেল, দেখো প্রোক্যারিওটিক সেলের যে ডেফিনেশনটা আমি সবসময় তোমাদের দিয়ে দেব তা হলো প্রোক্যারিওটিক সেল তাদেরই বলা হয় যাদের কোনো মেমব্রেন বাউন্ড অর্গানেলি থাকে না। এর আগে আমি তোমাদের কাছে বলেছিলাম, দেখো একটা সেলের মধ্যে যে মেন কতগুলো কম্পোনেন্ট থাকে সেই কম্পোনেন্টগুলোর নাম তোমরা তো বারবারই জানবে। আমি একটা লিস্ট তোমাদের এখন আগেই বলে দিচ্ছি, সেই লিস্টগুলোকে নিয়ে আমরা এগিয়ে যাব। জানবে আমাদের সেলের মধ্যে আছে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ভেসিকল, ভ্যাকুওল, মাইক্রোবডিজ। এই যে সমস্ত ছোট ছোট যে আইটেমগুলো আছে এদের, আবার রাইবোজোমের কথা বলেছি তোমাদের। এবং এর মধ্যে কি আছে, এই যে ছোট ছোট কতগুলো পার্ট আছে, এই পার্টগুলোর মধ্যে কোনো কোনো অর্গানেলিতে আছে সিঙ্গেল মেমব্রেন, কোনোগুলোতে আছে ডাবল মেমব্রেন, কোনোগুলোতে আছে উইদাউট মেমব্রেন। কাজে এই যে মেমব্রেন বাউন্ড সিঙ্গেল, ডাবল বা উইদাউট মেমব্রেন, তার মধ্যে মনে রাখবে প্রোক্যারিওটিক সেলের মধ্যে মেমব্রেন বাউন্ড অর্গানেলিস থাকে না। তাহলে কারা উইদাউট মেমব্রেনে, সেটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। উইদাউট মেমব্রেনে হলো রাইবোজোম এবং আরো কিছু মেসোজোম, এই ধরনের কিছু অর্গানেলিস আছে। আবার আমাদের নিউক্লিয়াসের মধ্যে ডাবল মেমব্রেন থাকে, মাইটোকন্ড্রিয়া ডাবল মেমব্রেন থাকে, প্লাস্টিডে ডাবল মেমব্রেন থাকে। এরা বাদ দিয়ে, অর্থাৎ ডাবল মেমব্রেন কাদের থাকে মনে রাখবে, যাদের নিজস্ব ডিএনএ আছে। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে, নিউক্লিয়াসের অবশ্যই ডিএনএ আছে এবং আরএনএ, জেনেটিক ম্যাটেরিয়াল আছে। আর ডিএনএও হতে পারে, আরএনএও হতে পারে, বা প্লাস্টিডেরও নিজস্ব ডিএনএ আছে। কাজে ডিএনএ যার থাকবে তাকে একটু ওভার প্রোটেক্টেড হতে হবে, একটু বেশি প্রোটেকশন। সেজন্য আমাদের নেচার করেছে এই অর্গানেলগুলোর উপরে ডাবল মেমব্রেন দিয়ে দিয়েছে। মনে রাখবে এই ডাবল মেমব্রেনের স্ট্রাকচার থাকবে না প্রোক্যারিওটিক সেলে, সিঙ্গেল মেমব্রেনের স্ট্রাকচার থাকবে না, শুধু মেমব্রেন লেস অর্গানেলি যারা থাকবে তারা প্রোক্যারিওটিকে থাকবে। তাহলে তোমরা বলতে পারো প্রোক্যারিওটিকে তাহলে কি নিউক্লিয়াস থাকে না? হ্যাঁ থাকে না, নিউক্লিয়াস থাকে না, তার বদলে নিউক্লিওয়েড থাকে। নিউক্লিয়াসের পরিবর্তে নিউক্লিওয়েড থাকে, কারণ তাদের যে ডিএনএ ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো পুরো প্যাকিং করা নেই, সিঙ্গেল বা ডাবল কোনো মেমব্রেন দিয়ে প্যাকিং করা নেই। তাদের জেনেটিক ম্যাটেরিয়াল আছে কিন্তু সেগুলো উইদাউট প্যাকিং। ঠিক আছে, তাই আমরা বলছি দে হ্যাভ নো মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস অ্যান্ড অর্গানেলিস। দে ইনক্লুড ব্যাকটেরিয়া। এদের মধ্যে কে কে আছে সেটা মনে রাখবে, ব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগি। মনে রাখবে ব্লু গ্রিন অ্যালগিও কিন্তু এক ধরনের ব্যাকটেরিয়ার মধ্যে পড়ে। মাইকোপ্লাজমা, কিছুক্ষণ আগে যাদের নাম বললাম, পিপিএলও, প্লুরো নিউমোনো লাইক অর্গানিজম। দে আর জেনারেলি স্মলার অ্যান্ড মাল্টিপ্লাই মোর র্যাপিডলি দেন দ্য ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেল মানে ট্রু, ইউ মানে ট্রু, আমরা এরপরে বলবো তোমাদের। প্রোক্যারিওটিক মানে প্রাচীন বা ওল্ডার ভার্সন। তাহলে এই প্রোক্যারিওটিক সেলগুলো এবং ইউক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক মাচ ফাস্টার ডেভেলপ করে, কারণ তারা অনেকটা ইজিলি, তাদের মধ্যে অর্গানেলিস গুলো অনেক বেশি সিম্পল, খুব তাড়াতাড়ি সেল ডিভিশন করার মতো তারা ব্যবস্থা করে ফেলতে পারে। যেমন একটা ছোট্ট বাড়ি, সেটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যেতে পারে, কিন্তু যদি সে একটা বাড়িকে বড় বা আরো বেশি ডেভেলপ, তার ভিতরে অনেক বেশি ইকুইপমেন্ট দিয়ে তুমি যদি সাজাতে চাও, তাহলে সেই বাড়িটা বানাতে অনেক বেশি দিন লাগবে। সেরকমই স্মল সেল যারা হয়, স্মল সাইজের সেল হয়, তাদের কিন্তু সাইজগুলো স্মল হওয়ার জন্য, তাদের সেল ডিভিশনের জন্য খুব বেশি টাইম লস করতে হয় না, তারা খুব বেশি মাল্টিপ্লাইং ইন নেচার হয়ে যায়। দে ভ্যারি ইন শেপ অ্যান্ড সাইজ। কারা? প্রোক্যারিওটিকের সাইজ অ্যান্ড শেপ ভ্যারি করে, নানা রকম ভাবে ভ্যারি করে। ঠিক আছে, এইভাবে আমাদের কয়েকটা এক্সাম্পল যদি তোমাদের দিয়ে দিই তাহলে ইজিলি বুঝতে পারবে। ব্যাসিলাস, এখানে দেখতে পাচ্ছ এটাকে ব্যাসিলাস,
মানে রড শেপড কিছু ব্যাকটেরিয়া আমরা বলেছিলাম, কক্কাস রাউন্ড শেপ ব্যাকটেরিয়া, এগুলো এর আগে তোমাদের ডেসক্রাইব করে দেওয়া হয়েছে আগের চ্যাপ্টারে। ভিব্রিও কমা শেপ ব্যাকটেরিয়া, স্পাইরিলাম যেগুলো এই যে স্পাইরাল মানে পেঁচানো স্প্রিং এর মতো। তাহলে এরা সব কিন্তু সবকটা প্রোক্যারিওটিক সেল, বাট দে ভ্যারিড ইন শেপ অ্যান্ড সাইজ, যে কথাটা এর আগে বললাম। এর আগে কথাগুলো দেখো এই স্লাইড থেকে তোমরা বুঝে নিতে পারবে। রড শেপ ব্যাসিলাস, স্ফেরিক্যাল কক্কাস, কমা শেপ ভিব্রিও অ্যান্ড স্পাইরাল স্পিরুলাম, এই সবগুলো তোমাদের ছবি এবং রাইটিং সামনে তুলে ধরেছি। কাজে ব্যাপারটা ইজিলি আমরা সিলেবাসটাকে একটু তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো। সেল অর্গানেলিস ইন প্রোক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেলে কি কি অর্গানেলিস গুলো থাকে সেগুলো আমরা এখন ওয়ান বাই ওয়ান দেখতে শুরু করব। ঠিক আছে, আমরা তাহলে চলো এগিয়ে যাই যে প্রোক্যারিওটিক সেলের অর্গানেলি গুলো আমরা কি কি হতে পারে। আমরা প্রোক্যারিওটিক সেলের অর্গানেলির দিকে আমরা একটা চার্ট দেখে নিতে পারি। সবার প্রথমে এই ছবিটি তোমরা দেখে নাও। ওই যে প্রথমেই স্লাইডে দেখিয়েছিলাম ব্যাকটেরিয়ার ছবি, তার পেছন দিকে একটা ফ্ল্যাজেলা বেরিয়ে গেছে, সেই ব্যাকটেরিয়াটাকে আগে দেখে নাও। দেখে নিয়ে আমরা এই নামগুলো আরেকবার দেখে নেব। ধরো এই ব্যাকটেরিয়ারা কতগুলো মাল্টি লেয়ার্ড আউটার মেমব্রেন হয়। মনে রাখবে এদের কিন্তু সেল এনভেলপ থাকবে। কেন বলছি, এদের সেল ওয়ালও বলা যাবে না, আবার সেল মেমব্রেনও বলা যাবে না। সেল মেমব্রেন সকলেরই থাকবে, তবে সেল এনভেলপ বললে সেটা সেল ওয়ালের সঙ্গে কিছুটা রিজেম্বল যায়। মনে রাখবে ব্যাকটেরিয়ার অ্যানিমেল এবং প্ল্যান্ট সেল দুটোরই কিন্তু ইন বিটুইনে তার কিছু প্রপার্টি থাকে। যে ব্যাকটেরিয়ারা আমাদের বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়ারা হার্মফুল ব্যাকটেরিয়া, সবার মধ্যে এই ধরনের কম্পোনেন্ট গুলো থাকবে। তাহলে যদি আমরা একদম বাইরের স্ট্রাকচার থেকে ভেতরের দিকে আসি তাহলে দেখতে পাবো এই স্ট্রাকচার গুলো। সবার প্রথমে তোমরা এই যে গ্রিন কালারের আউটার কতগুলো মেমব্রেন দেখছো তাদের বলে পিলি, কেউ কেউ এটাকে ফিমব্রিও বলে থাকে। এবার পিলিকে আমি যদি ক্রস করি তাহলেই যে লেয়ারটি দেখতে পাবো সেই লেয়ারটি এই যে আমাদের পুরো একটা অরেঞ্জ কালারের লেয়ার দেখতে পাচ্ছ, এই অরেঞ্জ কালারের লেয়ারটিকে আমরা বলে দেব ক্যাপসুল, সেকেন্ড লেয়ার। থার্ড লেয়ারকে আমরা এই যে তার পাশে একটা ইয়েলোইশ কালারের লেয়ার দেখছো তাকে আমরা বলি সেল ওয়াল। দেখো এই যে সেল ওয়াল এবং ক্যাপসুল তাদেরকে নিয়ে আমরা একসঙ্গে বলতে পারি সেল এনভেলপ। এবং এই ক্যাপসুল আমি যেটা বললাম ক্যাপসুল কিন্তু সবার আউটার, এই ক্যাপসুলেরও বাইরে এই যে ছোট্ট করে যে লেয়ারটি আমি দেখিয়ে দিচ্ছি লাল রং দিয়ে তোমাদের কাছে, এর বাইরে থাকে পুরো একটা জিলেটিনাস স্লিপারি লেয়ার, পেপটিডোগ্লাইকেন নামে একটা কম্পোনেন্ট থাকে। সেই কম্পোনেন্ট দিয়ে এর বাইরেটা স্লিপারি হয়ে থাকে, কারণ ব্যাকটেরিয়ারা যখন ওভারগ্রো করে তারা একটা ব্যাকটেরিয়ার সঙ্গে একটা ব্যাকটেরিয়া যখন ঘষা না লাগে। তোমরা ট্যাবলেটের ক্ষেত্রে ক্যাপসুল দেখেছো, আমরা যখন গিলে খাই ঠিক অনেকটা ক্যাপসুলের মতো চেহারা হয় ব্যাকটেরিয়ার, খুব মাইনুট বাট ওই ক্যাপসুলের শেপে হয়। সেই ক্যাপসুলের বাইরের দিকে একটা স্লিপারি লেয়ার থাকে, যারা পরপর অনেকগুলো ব্যাকটেরিয়া চলে এলে যাদের তাদের মধ্যে একটা স্লিপারি, তাদের মধ্যে একটা স্লিপিং হয়ে যায়, তারা একসঙ্গে অনেকগুলো ব্যাকটেরিয়া অ্যাকোমোডেট করতে পারে। তাহলে একদম বাইরে থেকে পিলি, তারপরে আসলো ক্যাপসুল, তারপরে সেল ওয়াল। সেল ওয়ালকে যেই তুমি কভার করবে বা সেল ওয়ালকে অতিক্রম করবে তারপরে আমরা এই যে গ্রিন কালারের একটা লেয়ার দেখতে পাবো, সেটাকে আমরা বলি প্লাজমা মেমব্রেন। কথাটা খুব ভালো করে মনে রাখবে। প্লাজমা কেন? এই যে স্কাই কালারের যে ফুল লিকুইডটা দেখতে পাওয়া যাচ্ছে, যে স্কাই কালারের লিকুইড, এইটাকে আমরা তো সাইটোপ্লাজম বা প্লাজমা বলে থাকি। এই প্লাজমাকে জাস্ট ঘিরে থাকে, জাস্ট প্লাজমাকে কভার করে থাকে, সেই থেকে আমরা প্লাজমাকে ঘিরে থাকা যে মেমব্রেন তাকে বলবো প্লাজমা মেমব্রেন। তাহলে এই ব্যাকটেরিয়ার মেমব্রেন গুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফ্রম ইনসাইড টু আউটসাইড, ফ্রম আউটসাইড টু ইনসাইড, এভাবে নামগুলো পড়ে নিতে হবে। যদি আমরা বলি ইনসাইড থেকে আউটসাইড, তাহলে যদি মেমব্রেনটার কথা বলছি, ইনসাইডে মেমব্রেন প্লাজমা মেমব্রেন, তারপরে এখানে ইয়েলো কালারের তোমরা মেমব্রেনটি দেখতে পাচ্ছ তা আমাদের সেল ওয়াল, ঠিক তারপরে বেরোবে ক্যাপসুল, ক্যাপসুলের বাইরে থাকবে একটা স্লাইম লেয়ার যেটাকে পেপটিডোগ্লাইকেন লেয়ার, এবং প্লাজমা মেমব্রেন থেকে কিছু ওভারগ্রোথ বেরিয়ে আসে, সেগুলোকে পিলি বা ফিমব্রি বলে। কিন্তু আউটার সাইড থেকে দেখলে পিলি বা ফিমব্রি গুলোকে সবার আগে দেখতে পাওয়া যায়, কিন্তু পিলি ফিমব্রি কানেকশনটা লেগে থাকে সবসময় প্লাজমা মেমব্রেনের সঙ্গে। এবার প্লাজমা মেমব্রেন যে অতিক্রম করলাম বা ক্রস করলাম তখনই পেয়ে যাব প্লাজম বা প্লাজমা বা সাইটোপ্লাজম, যেটাকে বলি। ঠিক আছে, এবার সাইটোপ্লাজমের মধ্যে
আমাদের সবথেকে ইম্পর্টেন্ট যে স্ট্রাকচারটি দেখতে পাচ্ছি সেটি হলো আমাদের এই যে পেঁচানো পেঁচানো কতগুলো সুতোর মতো, এইগুলোকে বলা হয় তার নিউক্লিয়েড। মনে রাখবে, এটাকে আমরা বলি নিউক্লিয়েড বলি। এগুলোই হচ্ছে ডিএনএ মেটেরিয়াল বা নিউক্লিয়েড মেটেরিয়াল। নিউক্লিয়াস নয় কিন্তু, এটাকে নিউক্লিয়াস। যদি এর মধ্যে বাইরে থেকে একটা মেমব্রেন বাউন্ড থাকতো তবে তাকে বলতাম আমরা নিউক্লিয়াস, কিন্তু এটা কোনো নিউক্লিয়াস মেমব্রেন বাউন্ড নয়, তার জন্য এদের বলি নিউক্লিয়েড। কারণ এগুলো সব ফ্রি, খুলে রাখা, জট পাচানো নিউক্লিয়াস। ঠিক আছে, ডিএনএ। এছাড়া আরো কিছু সার্কুলার ডিএনএ থাকে, মনে রাখবে প্লাজমিড, ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার। এই যে স্ট্রাকচারটি দেখছো তাকে বলা হয় প্লাজমিড। প্লাজমিড মানে সার্কুলার ডিএনএ স্ট্রাকচার অফ প্রোক্যারিওটিক সেল, অথবা কোনো কোনো ইউক্যারিওটিকও থাকতে পারে, মেইনলি প্রোক্যারিওটিকে প্লাজমিড থাকে। এছাড়া যে ডট গুলো দেখছো, রেড কালারের ডট, এই ডটের কথা তোমাদের আগেই বলেছি। দে আর দ্য মোস্ট লাইটার অর্গানেলিজ, দে আর কল রাইবোজোম। এই যে অর্গানেলিজ গুলো আমি বলছি এগুলো কিন্তু প্রোক্যারিওটিকের অর্গানেল। এদের বাইরে, কারোর বাইরে কোনো মেমব্রেন নেই, মেমব্রেনলেস। ঠিক আছে, আমরা প্রায় সবকটায়। এছাড়া সাইটোপ্লাজম তো তোমাদের বলে দিয়েছি। এবার সেলের একেবারে বাইরের দিকে ফ্ল্যাজেলাম থাকে। ফ্ল্যাজেলা প্লুরালে, ফ্ল্যাজেলাম সিঙ্গুলার নাম্বারে। এবার এই ফ্ল্যাজেলার নাম্বার একটা হতে পারে, দুটো হতে পারে, চারিদিকে হতে পারে, এরকম। তার ভিত্তিতে ফ্ল্যাজেলার নাম্বারের উপরে ভিত্তি করে আমরা ব্যাকটেরিয়াকে ক্লাসিফাই করি। অ্যাট্রিকাস ফ্ল্যাজেলা যার নেই, মনোট্রিকাস একটা ফ্ল্যাজেলা, এটা যেটা দেখতে পাচ্ছি সেটা মনোট্রিকাস। তারপরে অ্যাম্ফিট্রিকাস ব্যাকটেরিয়া হতে পারে যার দুদিকে দুটো ফ্ল্যাজেলা থাকবে। আবার কেউ কেউ পেরিট্রিকাস হয়, যেগুলোকে একদম পেরিফেরি, গোটা ব্যাকটেরিয়ার গায়ের মধ্যে ফ্ল্যাজেলাগুলো লেগে থাকবে লোকোমোটরি অর্গান হিসেবে। অথবা কেউ কেউ লোফোট্রিকাসও হয়। লোফোট্রিকাস মানে গুচ্ছ গুচ্ছ, একদম ঝাড়ুর মতো গুচ্ছ, একগুচ্ছ চুলের মতো লেগে আছে, লোফোট্রিকাস বলা হয় তাদের। এইভাবে ব্যাকটেরিয়াকে কিন্তু ফ্ল্যাজেলার নাম্বার দিয়েও আমরা একটা ক্লাসিফাই করতে পারি। তাহলে এই হলো আমাদের প্রোক্যারিওটিকের স্ট্রাকচার। এই স্ট্রাকচারটি ইজি ড্রয়েবল স্ট্রাকচার। তোমরা এটাকে 3D করেও আঁকতে পারো অথবা 2D আকারেও আঁকতে পারো। এরপরে 2D আকারের একটা ছবি আছে, তোমাদের দেখিয়ে দেবো, তোমরা যেটা খুশি এঁকে নিতে পারো। এটায় কালারফুল দেওয়া আছে বলে তোমাদের বোঝাতে সুবিধে হলো, যেমন আউটার অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, এইভাবে তোমাদের আমি বলতে পারলাম লেয়ারগুলোর নাম। তাই কম্পোনেন্ট গুলো ভালো করে শিখবে। দিস ইজ দ্য প্রোক্যারিওটিক সেলের। মনে রাখো, তার শেপ সাইজ যাই হোক না কেন, ব্যাসিলাস রড শেপ হতে পারে, কক্কাস রাউন্ড শেপ হতে পারে, কমা শেপ হতে পারে, প্রত্যেক ব্যাকটেরিয়াতে এরকম কিছু বেসিক স্ট্রাকচার থাকবেই। তাহলে স্ট্রাকচারগুলোর নাম এবারে আরেকবার আমরা একটু রিকালেক্ট করে নিই। দেখো লেখাই আছে, 1 নম্বর সেল ওয়াল, দেন মেসোজোম। মেসোজোম অ্যান্ড ক্রোমাটোফোর, এই জায়গাটি তোমাদের বলা হয়নি, আমি এটাকে একটু বলে দিই। মনে রাখবে যে প্লাজমা মেমব্রেন আছে, এই যে তোমরা গ্রিন কালারের প্লাজমা মেমব্রেনটি দেখতে পাচ্ছ, এই প্লাজমা মেমব্রেনের মধ্যেই এরকম ভাবে ফোল্ডেড একটা স্ট্রাকচার থাকে, একদম এরকম ফোল্ড করে থাকে, কয়েকটি থাকবে। এরা অনেকটা এনার্জি গিভার হিসেবে কাজ করে বা মাইটোকন্ড্রিয়া রূপে কাজ করে। যদিও মাইটোকন্ড্রিয়া নেই, কারণ বিকজ মাইটোকন্ড্রিয়া তো ওদের পাওয়ার হাউস, প্রত্যেকেরই পাওয়ার হাউস থাকতে হবে, কিন্তু মাইটোকন্ড্রিয়ার রিপ্লেসে এদের যেটা থাকে তার নাম মেসোজোম, ইম্পর্টেন্ট স্ট্রাকচার। এছাড়া রয়ে গেছে নিউক্লিয়েড, নিউক্লিয়াস বলবে না, ফ্ল্যাজেলা, পিলি অর ফিমব্রি, এর আগেই তোমাদের বলে দিয়েছি। রাইবোজোম, এটা মাথায় রাখবে, রাইবোজোম মেমব্রেন লেস, কাজে থাকতে হবে, রাইবোজোম না থাকলে প্রোটিন সিনথেসিস হবে না। অ্যান্ড ইনক্লুশন বডিজ, ইনক্লুশন বডিজ কি, এগুলোকে বাদ দিয়ে আরো যদি কিছু ছোট ছোট মেটেরিয়াল থাকে যেগুলো ব্যাকটেরিয়াকে তার মেটাবলিক অ্যাক্টিভিটি করতে সাহায্য করে, সেগুলোকে বলা হয় ইনক্লুশন বডিজ। এইভাবে আমরা সেল অর্গানিক প্রোক্যারিওটিক সম্পর্কে তোমাদের একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করা হলো। এবার এগুলোই বইতে পড়ে তোমরা আরো ডিটেলে পড়তে পারবে। এবার আমরা সেল এনভেলপ, এই ছবিটি ইন্টারনেটে পাওয়া যায়, ফ্রিলি অ্যাভেলেবেল আছে, তোমরা দেখে নিতে পারো। ওই একই রকম একটা নতুন পয়েন্ট তোমাদের গ্লাইকোক্যালিক্স বললাম সবার উপরে, কারণ গ্লাইকোক্যালিক্সটাই ওই যে পেপটিডো গ্লাইক্যান লেয়ার দিয়ে তৈরি থাকে। ঠিক একই রকম ভাবে এখানে রেড, তারপরে ইয়েলো, গ্রিন, তারপরে প্লাজমা, এবং প্লাজমাকে ঘিরে থাকে প্লাজমা মেমব্রেন, ফ্ল্যাজেলাম, সবকটা একই ছবি আছে। শুধু কয়েকটা ইনফরমেশন তোমাদের এখানে দিয়ে দিই।
ইট ইজ এ কেমিক্যালি কমপ্লেক্স প্রোটেক্টিভ কভারিং। সেল এনভেলপ কাকে বলা হয়? কেমিক্যালি কমপ্লেক্স। কেন? পেপটিডোগ্লাইকান, গ্লাইকোক্যালিক্স এগুলো দিয়ে তৈরি থাকে। ইট ইজ মেড আপ অফ 3 টাইটলি বাউন্ড লেয়ার, যাকে বলা হয় গ্লাইকোক্যালিক্স, সেল ওয়াল এবং প্লাজমা মেমব্রেন। এর আগেই তোমাদের কিছুটা বলে দিয়েছি। আমি ওয়ান বাই ওয়ান যতগুলো এর আগে যে চার্ট দিয়েছি, এই যে চার্টটি দিয়েছি, এই চার্ট অনুসারে তোমাদের সবকটা এই যে ওয়ান বাই ওয়ান এই 7টা সম্পর্কে আমি এখন অল্প অল্প করে ডিটেলে আলোচনা করে দেব। সেই আলোচনাগুলো থেকে তোমরা অনেক ইনফরমেশন নিতে পারবে। চলো, নেক্সট পার্ট হচ্ছে গ্লাইকোক্যালিক্স সেল মেমব্রেন। আউটার লেয়ার, ইটস কম্পোজিশন আর থিকনেস, এটা হচ্ছে একদম থিকি লেয়ার অ্যান্ড ভ্যারি ইন ডিফারেন্ট ব্যাকটেরিয়া। এটা যে থিক, এই থিকটা ডিফারেন্ট ব্যাকটেরিয়াতে ভ্যারি করে, কারণ এটাকে কেন্দ্র করে গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ এই ব্যাকটেরিয়াগুলো আমরা বলতে পারি। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কম্পারেটিভলি থিন বাট বাই লেয়ার থাকে, গ্রাম পজিটিভে থিক বাট একটাই লেয়ার থাকে। এটা মনে রাখবে। ইট মে বি স্লাইম লেয়ার, স্লিপারি, লুজ সিট থাকবে আউটার সিট, অর ক্যাপসুল, থিক টাফ থাকবে। তাহলে দুটো কোশ্চেন কিন্তু এখানে নিটেও আসে। এই স্লাইম লেয়ারটি কখন তার নাম স্লাইম লেয়ার, কখন তার নাম ক্যাপসুল। মনে রাখবে ক্যাপসুল মানে ইট ইজ এ হার্ড, থিক হয়ে গেল। আর স্লাইম, স্লাইম কথাটা স্লিপারি থেকে এসছে, যেটা লুজলি অ্যাটাচড আউটার লেয়ার, গ্লাইকোক্যালিক্স লেয়ার লুজলি অ্যাটাচ হলে তাকে স্লাইম বলবে, টাইটলি অ্যাটাচড হলে তাকে বলবে ক্যাপসুল। এবং সেটা কম্পারেটিভলি হার্ড, যদিও হার্ড বলতে কাঠ বা লোহার মতো হার্ড বলবে না, কম্পারেটিভলি হার্ড। আমরা গ্লাইকোক্যালিক্স নিয়ে পড়ে নিলাম। এরপরে সেল ওয়াল নিয়ে পড়ে থাকবো। মিডিল লেয়ার, যে কোনো সেল ওয়াল, দেখো এখানে দেখতে পাচ্ছি সেল ওয়াল কোনটা, এই যে মিডিল লেয়ার সেল ওয়াল। এখানে কালারটা দেখছো ইয়েলো কালার। সিন ইন অল প্রোক্যারিওটস, মিডিল লেয়ার দেখতে পাওয়া যায়, অল প্রোক্যারিওটিকে দেখতে পাওয়া যায় সেল ওয়াল। অ্যান্ড ইট গিভস শেপ to the cell and provides structural support to prevent the bacterium from bursting, duct and collapsing. মনে রাখবে এই সেল ওয়াল লেয়ারটাই ব্যাকটেরিয়াকে শেপ দেয়। ব্যাকটেরিয়া, এর আগে আমরা শেপের উপরে তোমাদের অনেকগুলো কথা বলেছি, ব্যাসিলাস, কক্কাস, ভিব্রিও, স্পাইরিলাম, এই শেপগুলো দেয় কিন্তু সেল ওয়াল। খুব ইম্পর্টেন্ট কথা এগুলো বলে দিচ্ছি, কে শেপ দেয় এগুলোও কিন্তু এক্সামে ছোট ছোট করে কঠিন কঠিন কিছু পরীক্ষায় দিয়ে দেয়। শেপ কে দেয়? শেপ দিয়ে দেয় সেল ওয়াল। কাজে সেল, আবার খুব ইন্টারেস্টিং আরেকটা কথা বলি, ব্যাকটেরিয়ার মধ্যে বেশ কিছু তো আমাদের নন বেনিফিশিয়াল বা হার্মফুল ব্যাকটেরিয়া আছে। আমাদের যত অ্যান্টিবায়োটিক আছে না, অ্যান্টিবায়োটিক গুলো মোস্টলি এই সেল ওয়ালে অ্যাটাক করে, অর্থাৎ সেল ওয়ালটাকে ডাইজেস্ট করে ফেলে, তারপরে সেলের শেপগুলোকে নষ্ট করে ফেলে এবং সেলের ভিতর থেকে কম্পোনেন্ট বাইরে বের করে এনে ব্যাকটেরিয়াল সেলকে মেরে ফেলে। সেভাবে আমাদের অ্যান্টিবায়োটিক কাজ করে। এই জায়গাটাও কিন্তু সেল ওয়ালের একটা ইম্পর্টেন্ট একটা মেসেজ আছে, সেটা তোমাদের জেনে রাখতে হবে। এরপর আছে প্লাজমা মেমব্রেন। দেখো সেল ওয়ালটাকে ক্রস করেছিলাম আমরা, তারপরে আমরা সাইটোপ্লাজমকে, ব্যাকটেরিয়ার তো সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজমকে ঘিরে থাকে যে মেমব্রেন তাকে বলা হয় প্লাজমা মেমব্রেন। দেখো প্লাজমা মেমব্রেনের ছবিও তোমাদের এখানে দিয়ে দেওয়া আছে, দেখছো এখানে প্লাজমা মেমব্রেনের কালারটা গ্রিন ইন কালার। আমরা মোস্ট ইনার লেয়ার, কারণ তারপরে গেলে ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজম এসে যাবে। ইট ইজ এ সেমি পারমেয়েবল ইন নেচার অ্যান্ড ইন্টারাক্ট উইথ আউটসাইড। সেমি পারমেয়েবল ইন নেচার কাকে বলা হয়? এটা আমি অনেক সময় বলে দিই, তবুও তোমাদের এখন একটু ডিসকাস করে দিচ্ছি। এনিথিং সেমি পারমেয়েবল মানে যে মেমব্রেন গুলোর মধ্যে দিয়ে অনলি সলভেন্ট মেটেরিয়াল যাতায়াত করতে পারে, কিন্তু সলিউট যেগুলো সলিড মেটেরিয়াল হয়, সলিড, সলভেন্ট থেকে সলিউশন, এই কথাগুলো তোমরা যারা ইংলিশ মিডিয়ামে পড়ো তারা জানো। বাংলায় এটাকে দ্রবণ, দ্রাবক এই শব্দগুলো দিয়ে বলা হয়। ওয়াটার, তুমি মনে রাখো ওয়াটার যেটাকে দ্রাবক বা সলিউশন বলা হয় বা সলভেন্ট বলা হয়, দ্রাবক এখানে হচ্ছে, এখানে সলভেন্ট। সেই সলভেন্ট যাতায়াত করতে পারবে, কিন্তু সলিউট কোনো মেটেরিয়াল যেগুলো সলিড মেটেরিয়াল যাতায়াত করতে, অর্থাৎ মেমব্রেনকে পাস করতে পারবে না, তাদের বলা হয় সেমি পারমেবল মেমব্রেন। আবার ভালো করে বলি, সেমি পারমেবিলিটি সেমি, আর যদি পারমিয়েবল হয় সবকিছুই যাতায়াত করতে পারবে, সলিউট, সলভেন্ট সব পাস করতে পারবে, তাকে বলবে পারমিয়েবল মেমব্রেন। আর
ইমপারমেবল মেমব্রেন হচ্ছে যার মধ্যে কোনো কিছুই পাস করতে পারবে না। তাহলে আমাদের যে কোনো সেলে এটাকে বাংলায় বলে প্রবেদক ভেদ্য, আর ইংরেজিতে বলা হয় সেমি পারমেবল। সেমি পারমেবল কথাটা মনে রাখাটাই বেশি ইম্পর্টেন্ট। সলিউট পাস করতে পারে না, সলভ্যান্ট পাস করতে পারে, এইরকম একটি মেমব্রেন লেয়ার যার নাম সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন ব্যাকটেরিয়ার গায়ে লেগে থাকে। এখানে তোমরা গ্রিন কালারে দেখতে পাচ্ছ। দিস ইজ স্ট্রাকচারালি সিমিলার টু দ্যাট অফ ইউক্যারিওট। তাহলে একটা জায়গায় কিন্তু ইম্পর্টেন্ট একটা কথা বললাম যে প্লাজমা মেমব্রেন ইট ইজ এ কমন মেমব্রেন ফর বোথ ইউক্যারিওটিক অ্যান্ড প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেলে তো এই মাত্র দেখলে তার উপরে তো আমাদের কতগুলো সেলের আউটার মেমব্রেন আছে, কিন্তু ইউক্যারিওটিক সেল হলে তাহলে প্লাজমা মেমব্রেনটা থাকবে, অন্যান্য মেমব্রেনটা অন্য আকার আকৃতিতে থাকবে। সেটা আমরা যখন ইউক্যারিওটিক বোঝাবো তখনই তোমাদের সামনে তুলে ধরবো। দেখো আমরা সেল এনভেলপ নিয়ে আছি। সেল এনভেলপের আরো কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের সামনে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ যেটা বলছিলাম সেটা তোমাদের বলে দেব। ক্রিশ্চিয়ান গ্রাম যে একজন সায়েন্টিস্ট ছিলেন, তিনি এই ব্যাকটেরিয়ার আউটার লেয়ার বা এনভেলপকে স্টাডি করে তিনি একটা স্পেশাল কনক্লুশন দিয়েছিলেন। বলেছিলেন তিনি ডেভেলপ গ্রাম স্টেইনিং মেথড। এখানে ক্রিস্টাল ভায়োলেট ইউজ করা যেতে পারে। দেখো এখানে ক্রিস্টাল ভায়োলেট ইউজ করা হয়েছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াকে আইডেন্টিফাই করতে এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে আইডেন্টিফাই করতে। দেখো এস্চেরিয়াসিয়া কোলাই একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, ক্রিস্টাল ভায়োলেটে ভায়োলেট কালার নিয়েছে। আর স্ট্রেপ্টোকক্কাস অরিয়াস, নিউমোনি অরিয়াস অনেক রকম আছে, কক্কাস বলেছি বিকজ ইট ইজ এ রাউন্ড ইন শেপ হবে, কাজে সেজন্য এটা দেখছো এনি কক্কাস ইজ রাউন্ড ইন শেপ। ঠিক আছে, তাহলে এটাকে গ্রাম পজিটিভ কারণ এটার আউটার ওয়ালটা অনেক বেশি থিক হয়। এবার তার কিছু ইনফরমেশন আমরা এখান থেকে নিয়ে নিই। বেসড অন দ্য টাইপ অফ দ্য সেল এনভেলপ, আমি আবারও বললাম যে সেল এনভেলপের টাইপ অনুসারে এবং গ্রাম স্টেইনিং কে বেস করে, গ্রাম মানে ক্রিস্টিয়ান গ্রাম থেকে গ্রাম স্টেইনিং কথাটা এসেছে। ব্যাকটেরিয়াস আর ইন টু টাইপস, দু ধরনের ব্যাকটেরিয়া হয়। আগেই বলেছি গ্রাম পজিটিভ দে হ্যাভ টেক আপ, তারা নেয় রিটেনিং দ্য গ্রাম স্টেন, গ্রাম স্টেন তারা অ্যাবজর্ব করে, গ্রাম স্টেন অ্যাবজর্ব করে যে তারা কালার নিয়ে থাকে এবং আউটার কালার ইজ মাচ মোর থিকার হয়। আর গ্রাম নেগেটিভ দে ডু নট স্টেইন বা রিটেইন দ্য গ্রাম স্টেন, গ্রাম স্টেন তারা রিটেইন করে না, তাকে যদি ধুয়ে ফেলা যায় গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ারা তারা ধুয়ে তার বডি থেকে বেরিয়ে চলে যায় এবং ইকোলাইকে তার আগের কালারে ফিরে আসে বা গ্রাম নেগেটিভ কালারটা দিয়ে থাকে। এটাকে আমি দুভাবে তোমাদের সামনে ব্যাখ্যা করতে পারি। মনে করো তুমি খুব ভারী একটা কম্বলের মতো জামা পরে রাস্তায় বেরিয়েছো, আরেকজন পাতলা জামা পরে রাস্তায় বেরিয়েছে। ভারী জামা পরে যে রাস্তায় বেরিয়েছে সে দুজনই জলে ভিজলে কে বেশি জলে ভিজবে? মনে রাখবে যে ভারী জামা পরে আছে। তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বাইরে যেহেতু থিকার লেয়ার থাকে, ইজিলি গ্রাম স্টেনটাকে সেজন্য রিটেন করতে পারে, কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার যেহেতু থিনার আউটার কভারিং থাকে বাট ডাবল লেয়ারে থাকে, তাই তারা স্টেইনিংটাকে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, যেরকম পাতলা জামা সেরকমই তাড়াতাড়ি স্টেইনিংটা সে ধুয়ে নষ্ট করে ফেলতে পারে। এইভাবে তিনি গ্রাম স্টেইনিং দিয়ে গ্রাম, ক্রিস্টিয়ান গ্রাম এই ধরনের ব্যাকটেরিয়াকে দুটো ক্যাটাগরিতে ভাগ করেছিলেন। আজকে তোমার মাথায় প্রশ্ন হতে পারে যে এই ভাগ করে কি লাভ আছে? আমি একটা ছোট্ট ক্লু দিয়ে দিই, তাহলে ইন ফিউচারে যখন আরো নলেজ নেবে তাহলে তোমরা সেটা বুঝতে পারবে। আমাদের বডিতে যে সমস্ত ব্যাকটেরিয়ারা বাস করে তারা কেউ বেনিফিশিয়াল হতে পারে, কেউ আবার নন বেনিফিশিয়াল হতে পারে, হার্মফুল হতে পারে। এবার আমরা হার্মফুল ব্যাকটেরিয়া দিয়ে যদি আমরা অ্যাটাক্ট হয়ে যাই তাহলে আমাদের বডিতে ডিজিজ চলে আসে। এবার সেই ডিজিজগুলোকে সরাবার জন্য আমাদের অ্যান্টিবায়োটিক খেতে হয়। এবার সেই অ্যান্টিবায়োটিকগুলোর মধ্যে দুটো ক্যাটাগরি হয়, একটাকে বলে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, আর একটাকে বলে ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক কারা? যে সমস্ত অ্যান্টিবায়োটিকগুলো শুধু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উপরে কাজ করে এবং সাধারণত আমাদের বডির যে এই যে ডায়াফ্রাম আছে, ডায়াফ্রামের ঠিক ওপরের দিকের পার্টটাকে বলা হয় রেসপিরেটরি ট্র্যাক্ট বলা হয়, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট এরিয়া। আর আমাদের ডায়াফ্রামের নিচের দিকে, বডির নিচের দিকের এরিয়াকে বলা হয় লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। এইবার দেখা যায় কোনো কোনো ব্যাকটেরিয়া আপার রেসপিরেটরি ট্র্যাক্টকে বেশি অ্যাটাক করে, কারণ আপার পার্টটা অনেক বেশি ইজিলি ভালনারেবল।
আর লোয়ার পার্টে দেখা যায় যারা হার্মফুল ব্যাকটেরিয়াস তারা নিচের দিকে চলে যায়, তারা লোয়ার রেটের। অর্থাৎ তাহলে ডাক্তাররা প্রথমে এটা দেখেন যে আপার রেসপিরেটরি ট্র্যাক্টে কোনো ইনফেকশন হয়েছে কি, তাহলে তারা জেনারেলি একটা স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। ঠিক আছে, ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দেয়। ন্যারো স্পেকট্রাম মানে শুধুই গ্রাম পজিটিভের উপরে কাজ করবে অথবা শুধুই গ্রাম নেগেটিভের উপরে কাজ করবে, এভাবে আলাদা আলাদা ক্যাটাগরি আছে। সেই জন্যই তো বলা হয় অ্যান্টিবায়োটিক খেতে গেলেও ডাক্তারদের নলেজ নিয়ে আসতে হয়। আজকে আমি তোমাদের দিয়ে দিলাম, মেডিকেল ফিল্ডে ছিলাম বলে। অর্থাৎ ওষুধগুলো, তবে কোন ওষুধ সবসময় ভালো হয় ব্যাকটেরিয়া, যেগুলো ব্রড স্পেকট্রাম হয়। ব্রড স্পেকট্রাম কথার অর্থ কি, যারা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উপরে কাজ করে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার উপরেও কাজ করে। অর্থাৎ ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক কাউকে দিয়ে দেওয়া অর্থ তার যদি লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে কোনো ইনফেকশন হয় সেটাকেও সে সারিয়ে দিতে পারবে, আবার আপার রেসপিরেটরি ট্র্যাক্টেও সারিয়ে দিতে পারবে। কিন্তু সাধারণত ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের এফিকেসি বেটার হয়, কিন্তু পারফেক্ট নলেজ দিয়ে যদি আমি ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিই, তাহলে যদি আপার রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশন হয়, কিরকম ইনফেকশন, লাংসে ইনফেকশন হলো, থ্রোটে ইনফেকশন হলো, কানের মধ্যে ওটাইটিস মিডিয়া হলো, বা মুখের মধ্যে কোনো হলো, সেগুলো আমরা ন্যারো স্পেকট্রাম দিয়ে ইজিলি সারিয়ে ফেলতে পারি, কারণ এরা আপার রেসপিরেটরি ট্র্যাক্টে কাজ করে। কিন্তু ইউটিআই হয়েছে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, বা আমাদের ইউরিনারি ট্র্যাক্ট নিশ্চয়ই বুঝতে পেরেছো, আমাদের যে ইউরিন দিয়ে যে ট্র্যাক্টগুলো আছে, বা লোয়ার অ্যাবডোমেনে কোনো ইনফেকশন আছে, পেটে ব্যথা আছে, সেগুলো সারাতে গেলে আমাদের গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যেগুলো দিয়ে, যে অ্যান্টিবায়োটিক গুলো দিয়ে সারে, সেগুলো দিতে হয়। তাহলে এইভাবে আমরা দুটো আমরা আইডেন্টিফাই যদি করতে না পারি সেটা কি ইউআরটিআই হয়েছে না এলআরটিআই হয়েছে, তখন আমরা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে দিই। এগুলো অ্যান্টিবায়োটিকের নলেজ। সেক্ষেত্রে কিন্তু যে গ্রাম স্টেইনিং পসিবল যে নলেজ, সেই নলেজটা দিয়ে আমরা অ্যান্টিবায়োটিককে স্টাডি করে দিয়ে, এবার আমরা তো প্র্যাকটিস করতে পারবো না, আমাদের হাতে এমবিবিএস ডিগ্রি বা এইসব কিছু দেওয়া হয়নি, কারণ ডাক্তারকে পুরো নলেজ নেবার পরে এমবিবিএস হয়। কিন্তু আমরা যারা মেডিসিন ফিল্ডে ছিলাম তারা অ্যান্টিবায়োটিক দেখলেই বলে দিতে পারবো যে কোন অ্যান্টিবায়োটিক কোন কাজে প্রধানত লাগতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আজকাল ব্যাকটেরিয়াদের যে হ্যাবিট বা নেচার চেঞ্জ হয়ে গেছে, লোয়ার রেসপিরেটরি ইনফেকশন গিয়ে যে ব্যাকটেরিয়া করে তারা আবার আপারেও চলে যায়। সেই জন্য আজকালকার প্র্যাকটিস হচ্ছে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, সেই হিসেবে সেফুরক্সাইন বলে একটা অ্যান্টিবায়োটিক আছে, সেগুলো দিয়ে দেওয়া হয়। তাহলে এই সমস্ত নলেজ কিন্তু এই গ্রাম স্টেনিং থেকেই আমরা পেতে পারি। তাহলে তোমাদের কাছে রেখে দেওয়া হলো এই ইনফরমেশনগুলো, এগুলো যাতে তোমাদের ভালো করে মনে থাকে, তাহলে তোমরা বলতে পারবে। দেখো এখানে একটা ছবি তোমাদের সামনে তুলে ধরা হয়েছে, এই ছবিটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বা ভিডিওটাকে পজ করে তোমরা এঁকে নিতে পারো। যদি কারোর ব্যাকটেরিয়াকে ড্র করতে অসুবিধা হয় 3D ব্যাকটেরিয়া, তখন এই ব্যাকটেরিয়ার খুব ইজি ছবি এটা তোমরা ড্র করে ফেলতে পারো। দেখো উপরের যে ছাই ছাই রং বা অ্যাশ কালারের লেয়ারটি দেখতে পাচ্ছ, সেটাকে আমরা একই রকম ভাবে ক্যাপসুল, সেল ওয়াল, হ্যাঁ, তারপরে সমস্ত মেটেরিয়াল, প্লাজমিড দেখানো আছে, হ্যাঁ, ফ্ল্যাজেলাম দেখানো আছে, নিউক্লিয়ার মেটেরিয়াল গুলো দেখানো আছে, নিউক্লিয়েড যেটা বলেছি, এবং এখানের মধ্যে আরেকটি স্ট্রাকচার তোমাদের যেটাকে নিয়ে আলোচনা করব, মেসোজোম। কিছুটা এর আগে বলে দিয়েছি, এখন তোমাদের সামনে ছবি দিয়ে স্ট্রাকচারটি বলে দিচ্ছি। প্রত্যেকটা অর্গানই কিন্তু এই ব্যাকটেরিয়াটা বা প্রোক্যারিওটিক সেল হিসেবে তোমাদের ড্রয়িং এ দেখানো আছে। কাজে এই রকম মেসোজোমের স্ট্রাকচারটি তোমরা দেখালাম। এবার সেই মেসোজোম স্ট্রাকচারের মধ্যে আমরা যে পার্টগুলো দিয়ে আমরা মনে রাখবো বা দেখবো, সেটা কি, ইট ইজ ফর্মড বাই দ্য ফোল্ডিং অফ প্লাজমা মেমব্রেন। এর আগে আমি তোমাদের দেখিয়েছিলাম প্লাজমা মেমব্রেনটা ফোল্ড করে যায়। এটা কিসের কাজ করে বলেছিলাম, অনেকটা মাইটোকন্ড্রিয়ার মতো পাওয়ার দেবার জন্য। কারণ দেখো প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়া তো মাইটোকন্ড্রিয়া থাকবে না। এটা কেন? বিকজ মাইটোকন্ড্রিয়া ডাবল লেয়ার, থাকতেই পারে না। আমি আগেই বলেছি ডাবল লেয়ার কোনো মেমব্রেন বাউন্ড অর্গানেলি আমাদের প্রোক্যারিওটিকে থাকবেই না। কিন্তু তাকে এনার্জি কে দেবে? এনার্জি দিতে গেলে এই মেসোজোম লেয়ারটি কাজ করে। ইট ইনক্লুডস, এই মেসোজোমের মধ্যে অনেকে ইনক্লুড করে যায়। মনে রাখবে ভেসিকেলকেও একটা মেসোজোমের সঙ্গে তুলনা করা যেতে পারে। টিউবিউলস অ্যান্ড ল্যামিনা, এটাকে বলা হয় ল্যামেলি। বিভিন্ন ধরনের ল্যামেলা আছে। ল্যামেলা মানে মেমব্রেন টাইপের, কতগুলো ল্যামেলা মানে শিট, কতগুলো মিউকাস জাতীয়, মিউকাসের মতো একটা মেমব্রেনাস, মিউকাসের মতো, মিউকাস তো থাকে না এদের, বিকজ দে ডোন্ট হ্যাভ গবলেট সেল। কাজেই ল্যামেলা
মিডিল ল্যামেলা, মনে রাখবে ল্যামেলা মানে একটা লেয়ার, মিউকাস লাইক স্ট্রাকচার, মিউকাস নয়। তাহলে ওই ল্যামেলা গুলো, এগুলোকে সবকটা এরা মিলে এই যে রাউন্ড স্ট্রাকচার, তারা প্লাজমা মেমব্রেনের সঙ্গে অ্যাটাচ হয়ে থাকে এবং সেলকে পাওয়ার দেবার কাজ করে বা সেলের শক্তি দেয়। আমরা মাইটোকন্ড্রিয়া যেভাবে শক্তি দেয়, এরাও সেভাবে তাদের পাওয়ার দেয় যাতে ব্যাকটেরিয়ারা তাদের মেটাবলিক অ্যাক্টিভিটি করতে পারে। মনে রাখবে ব্যাকটেরিয়াকে নলেজ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ আজকের দিনে দাঁড়িয়ে যত আমরা মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি যেখানেই যাই না কেন, মাইনুট ইনভিজিবল এই ব্যাকটেরিয়ারা কিন্তু আমাদের ওয়ার্ল্ডকে, আমি বলছি, পুরো কন্ট্রোল করছে। ব্যাকটেরিয়া ইজ কন্ট্রোলিং দ্য ওয়ার্ল্ড, ভাবতে পারো? বিকজ তোমাদের কাছে মনে হতে পারে ব্যাকটেরিয়া বুঝি হার্মফুল, কিন্তু আজকে আমরা যখন নলেজ নেব দেখবে ব্যাকটেরিয়া অলমোস্ট ইকুয়াল রোল আছে। কিরকম? তার হার্মফুল রোল 50% আর বেনিফিশিয়াল রোল 50%। আমরা যে দই খাই সেখানে ব্যাকটেরিয়া থাকে, আমাদের পেটের যাবতীয় কাজকর্ম করার জন্য যে আমাদের ইন্টেস্টাইনে আমাদের ব্যাকটেরিয়া আছে, সেগুলো আমাদের বেনিফিট করে। এছাড়া আমাদের প্রত্যেকের স্কিনে, আইতে কিছু কিছু প্রচুর বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া আছে। আমাদের কাছে একটা কথা বলা হচ্ছে, রিসেন্টলি একটা নিউজ বেরিয়েছে যে আমরা কোভিড পরিস্থিতিতে যখন আমরা পড়েছিলামও আমরা বলতে পারি, যে তখন হাতের মধ্যে আমরা নানা রকম ভাবে স্যানিটাইজার ইউজ করতে বলা হচ্ছে, কিন্তু খুব বেশি স্যানিটাইজারের ইউজ, এটা একটা নিউজে বেরিয়েছে, তাহলে হাতের মধ্যে এক্সিমা করে দিচ্ছে, বা হাতের যে ন্যাচারাল যে ইমিউনিটি প্রোটেকশন সেটাকে কিছু বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া দিয়ে থাকে, তারা হাতকে ড্রাই করে দিচ্ছে। কেন? ওই যে ব্যাকটেরিয়াগুলো মরে যাচ্ছে, যে ব্যাকটেরিয়াগুলো বেনিফিট দিচ্ছে সেই ব্যাকটেরিয়া। আজকে জানো আমরা নাইট্রোজোমোনাস প্রচুর ব্যাকটেরিয়া আছে যেগুলো এয়ারের নাইট্রোজেন কনস্ট্যান্ট রাখতে সাহায্য করছে। কোনো কারণে যদি ওই নাইট্রোজোমোনাস ব্যাকটেরিয়ারা না থাকতো বা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ারা না থাকতো আমাদের এনভায়রনমেন্টে, আমাদের নাইট্রোজেনই থাকতো না। আর নাইট্রোজেন না থাকলে আমরা কি করে প্রোটিন পেতাম? কাজে ব্যাকটেরিয়ার রোলকে যদি আমরা ইভ্যালুয়েট করতে বসি, ব্যাকটেরিয়ার রোল, আর অল ব্যাকটেরিয়াস আর ইন প্রোক্যারিওটস, তাহলে ব্যাকটেরিয়ার বেনিফিশিয়াল রোলটাই বেশি। আর হার্মফুল রোল আবার অল্প কিছু ব্যাকটেরিয়া হার্মফুল রোল করে, টাইফয়েড করে বা অন্যান্য নিউমোনিয়া করে দিল বা কলেরা করে দিল, তাদের আমরা মেরে ফেলতে পারছি। তাহলে সেইভাবে আমরা তাদের কন্ট্রোল করে, তাহলে যেরকম মানুষের মধ্যে ভালো মানুষ খারাপ মানুষ আছে, সেরকমই ব্যাকটেরিয়াদের মধ্যে ভালো খারাপ আছে। তাই মানুষের মধ্যেও যেমন ভালো মানুষ বেশি আছে বলে সোসাইটিটা টিকে আছে ভালোভাবে, সেরকম ব্যাকটেরিয়াদের মধ্যে মোস্ট ব্যাকটেরিয়াস আর গুড, বেনিফিশিয়াল। চোখের আড়ালে কাজ করে যাচ্ছে তারা, আমরা দেখতে পাই না। আমি যদি তোমাকে পুরো ব্যাকটেরিয়ার রোল নিয়ে বলতে যাই, তাহলে তোমাদের বেনিফিশিয়াল রোল 70% রোল হয়ে যাবে, বলা যেতে পারে। তাই ব্যাকটেরিয়াকে নিয়ে নলেজ, অল ব্যাকটেরিয়াতে কিন্তু এই সমস্ত স্ট্রাকচারস আর সেম। তাই আমাদের যত রিসার্চ করতে হবে, তোমরা যারা রিসার্চ ফিল্ডে যাবে তারা ওই হার্মফুল ব্যাকটেরিয়াটাকে ভালো করে স্টাডি করবে, যে কোন পার্টটার জন্য ব্যাকটেরিয়াটা হার্ম করছে, সেরকম কোনো মেডিকেশন দিয়ে দিতে হবে যাতে করে হার্মফুল ব্যাকটেরিয়াটা মরে যায়। ব্যাকটেরিয়াকে ম্যানেজ করা কিন্তু অনেক সহজ ভাইরাসের তুলনায়। কাজে মনে রেখো, ভাইরাসের যেমন একটুও ভালো রোল নেই, মানে 99%, খুব সামান্য ভাইরাস ভালো হতে পারে। ফাজ ভাইরাস আছে বা কয়েকটা ভাইরাস আমাদের এখন বায়োটেকনোলজিতে ব্যবহার করা হয়, সেগুলোকে বাদ দিয়ে মোস্ট ভাইরাসেস আর হার্মফুল। কিন্তু ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু মোস্ট ব্যাকটেরিয়াস আর, একটু জেনে রেখো, তোমাদের বলে দিলাম, আর বেনিফিশিয়াল আর ফিউ ব্যাকটেরিয়াস আর যার হার্মফুল, তাদেরকে আমাদের কন্ট্রোল করতে হবে। আমাদের বায়োলজি ফিল্ডকে, রিসার্চ ফিল্ডকে উন্নতি যত করে ফেলবো, ব্যাকটেরিয়াকে আমরা খুব ইজিলি আমরা কন্ট্রোল করে ফেলতে পারবো। অনেক ওষুধ আছে ব্যাকটেরিয়াকে কন্ট্রোল করবার। চলো আমরা ফাংশনস অফ মেসোজোম, এটা খুব ইম্পর্টেন্ট পার্টটাকে আরেকটু তোমাদের সামনে যে রাইটিংটা আছে সেটা দিয়ে তোমাদের একটু বলে দিই। ফর দে ইউজ ফর সেল ওয়াল ফরমেশন, খুব ইম্পর্টেন্ট। ফর ডিএনএ রেপ্লিকেশনের জন্য এই মেসোজোম কাজ করে, বিকজ দে আর গিভিং পাওয়ার। ফর রেসপিরেশন অ্যান্ড সিক্রিশন প্রসেস, মনে করো ওই যে রেসপিরেশন কেন করি আমরা, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ করি, সেটার জন্য আমাদের এই মেসোজোম কাজ করে। এছাড়া করবে টু ইনক্রিজ দ্য সারফেস এরিয়া অফ প্লাজমা মেমব্রেন অ্যান্ড এনজাইমেটিক কন্টেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, আমি যেতে যেতে এগুলো সব বলে দেব যে সারফেস এরিয়া ইনক্রিজ কথাটার মানে কি। যত ফোল্ড বেশি হবে, দেখো মেসোজোমটা এখানে একটু ফোল্ড করে দিয়েছে না, যত ফোল্ড বেশি হবে তত তার সারফেস এরিয়া বেশি হবে।
একটা একটা বিরাট বড় চাদরকে তুমি একসঙ্গে ছোট্ট করে নিলে অনেকগুলো ফোল্ড করে, তাহলে কি হলো, তার যে সারফেস এরিয়া অর্থাৎ বাইরের এরিয়াটি অনেক বেশি পরিমাণে হয়ে গেল, কিন্তু তার ভলিউম কম হবে। অর্থাৎ সারফেস এরিয়াকে যদি যত ছোট সাইজ হবে কোনো কিছুর, তত বলা যাবে তার ভলিউমের তুলনায় সারফেস এরিয়া বেশি। ভালো করে বুঝে দেখো, আমরা ফর্মুলা দিয়েও বলতে পারি এগুলো। একটা আমরা সারফেস এরিয়া ডিভাইডেড বাই ভলিউম, সারফেস এরিয়া ভলিউম রেশিও স্মল আকারে যত ছোট জিনিস হবে তার সারফেস এরিয়া বেশি হবে। আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। যেমন একটা ছোট পাখি আর একটা বিরাট বড় ভাল্লুক, তোমাকে যদি বলা হয় কার সারফেস এরিয়া বেশি, তুমি কি বলবে? স্যার ভাল্লুকের সারফেস এরিয়া বেশি। না, এখানে সারফেস এরিয়ার সঙ্গে ভলিউমের সঙ্গে একটা রেশিও ভাগ করতে হবে। ভাগ করে বলতে হবে না পাখিটি ছোট হলেও তার সারফেস এরিয়া সায়েন্টিফিক্যালি বেশি, কারণ তার ভলিউম, পাখিটির যে ভেতরের মাস, তার ভলিউমের তুলনায় তার সারফেস এরিয়া অনেক বেশি, বিকজ ভলিউম ইজ ভেরি লেস। ভাগ করলে তার রেশিও পাওয়া যায়। আর একটা ভাল্লুকের এত বড় বডির ভলিউমটা, সেই তাকে তুলনা করে দিলে তার বডির যে সারফেসটা, সেটা সারফেসটা অনেক ছোট। অর্থাৎ ভলিউমকে আমরা সবসময় কম্পেয়ার করব। তাহলে একটা ছোটখাটো আকৃতির মানুষ, তার সারফেস এরিয়া সবসময় বেশি হবে, আর যার বড় মানুষ হবে তার সারফেস এরিয়া সবসময় কম হবে। এটা বড় মজাদার একটা এক্সপেরিমেন্ট আছে। যারা রোগা হয় আর একটা মোটা হয়, বলতো কাদের গরম বেশি লাগে? সবসময় দেখবে মোটা মানুষের গরম বেশি লাগে, কারণ তার সারফেস এরিয়াটা কম ভলিউমের তুলনায়। কারণ কম সারফেস এরিয়া থাকলে বডি থেকে কম হিট রিলিজ হয়, বডি থেকে হিটটা বেরোতে পারে না, তার বডিতে হিট রিটেন করে যায়, থেকে যায় ভলিউমটা বেশি হওয়ার জন্য, সারফেস এরিয়া কম হওয়ার জন্য, ওই রেশিওতে। তাই তার বডি বেশি গরম লাগে তার। আবার যে রোগা পাতলা আছে, তার ভলিউমের তুলনায় তার সারফেস এরিয়া বেশি বলে খুব তাড়াতাড়ি তার বডি থেকে হিট বেরিয়ে যায়, তার গরম কম লাগে, কারণ হিটটা তার বেরিয়ে যাচ্ছে। সেজন্যই দেখবে এগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের কাছে কনসেপ্ট। এগুলো প্রয়োজনের সময় আমি আরো বলবো, কিন্তু এগুলো এই সময় সারফেস এরিয়া কনসেপ্টটা যেহেতু এলো, আমি এই জন্য দিয়ে দিই। কারণ সারফেস এরিয়ার ক্ষেত্রে তাই দেখা যাবে ইকুয়েটরিয়াল রিজনে, যেখানে হট নেচার বেশি, আমাদের জিওগ্রাফিতে ইকুয়েটরিয়াল রিজন জানো, ইকুয়েটর এরিয়ায় সমস্ত কিছুর আকার আকৃতি ছোট হবে। আর যত পোলার এরিয়া হবে, যেখানে বেশি ঠান্ডা পড়ে, তার সমস্ত কিছুর আকার আকৃতি সবসময় বড় হবে। কারণ ঠান্ডা জায়গায় হিটকে রিটেন করতে হয়, হিটকে আটকে রাখতে হয়, তাদের গরম রাখতে হয় বডিকে। বাইরে প্রচুর পরিমাণে আইস আছে, তার জন্য তাদের কিন্তু এরিয়াটা ভলিউমটা বেশি হয়, সারফেস এরিয়া ছোট হয়, যাতে করে হিট বাইরে বেরিয়ে যেতে না পারে। তাই জন্য তাদের বডিগুলো সবসময় বড় হবে। পোলার বিয়ার, পোলার টাইগার্স, এভরিথিং, পোলার ম্যামথ, দে আর ভেরি বিগ ইন সাইজ। বাট ইকুয়েটরের এলাকায় এলে তারা স্মলার ইন সাইজ হয়, তাদের সারফেস এরিয়াটা মোর হয় ভলিউমের তুলনায়। তার বডি থেকে খুব তাড়াতাড়ি হিট বেরিয়ে যেতে হবে, কারণ সে থাকছেই গরম এলাকায়, গরমটাকে তাকে তাড়াতাড়ি বের করে নিতে হবে। এইরকম হিট এরিয়ার উপরে বেস করে, আমাদের নেচারের উপরে বেস করে, আমাদের সারফেস এরিয়ার উপরে বেস করে অর্গানিজমের শেপ, সাইজ, এগুলো ডিফার করে। এগুলো ইকোলজির সময়, তোমাদের ইকোসিস্টেমের সময় অনেক বেশি আরো ভালো করে বোঝানো যাবে। এগুলোই কিন্তু বায়োলজির নলেজ, এগুলোকে রাখতে হয়। বলা হয় বায়োলজি পড়লে জেনারেল নলেজও বেড়ে যায়, এইভাবে তোমাদের জেনারেল নলেজও অনেক বেড়ে যাবে। মেসোজোম অ্যান্ড ক্রোমাটোফোর, এটাকে বলছে মেমব্রেনাস কিছু স্ট্রাকচার। ক্রোমাটোফোর, ক্রোমা যখন শব্দটা আসবে মনে রাখবে ইটস এ কালার রিলেটেড। গুগল ক্রোম নাম শুনেছ, গুগলের মধ্যে অনেকগুলো কালার দেওয়া থাকে না, সেইভাবে ক্রোমাটোফোর্স, ক্রোমা নাম মানেই মাথার মধ্যে নিয়ে নেবে, অবভিয়াসলি ইট ইজ রিলেটেড উইথ সাম কালার। তাই ক্রোমাটোফোর জিনিসটা কি? দিজ আর মেমব্রেনাস ফোল্ডিংস, ভেরি ইম্পর্টেন্ট। মেমব্রেনাস ইনফোল্ডিং, কিছু মেমব্রেন দিয়ে ঘেরা কতগুলো ফোল্ড ফোল্ড স্ট্রাকচার ইন সাম প্রোক্যারিওটিক সেল লাইক সায়ানোব্যাকটেরিয়া। এই যে কালারটা দেখছো, সায়ান কালার, এবং দে কন্টেন পিগমেন্টস। পিগমেন্ট মানেই কোনো না কোনো কালার্ড মেটেরিয়াল, তোমরা বুঝতে পারবে। দে কন্টেন পিগমেন্ট। তাহলে ওই যে কিছু ব্যাকটেরিয়াকে আমি বলেছিলাম সায়ানোব্যাকটেরিয়া বা ব্লু গ্রিন অ্যালগি, তাদের যে কালারটা কি করে এলো? কালারটা এলো সাম পিগমেন্ট দিয়ে। তাদের পিগমেন্ট তো আমি ক্লোরোপ্লাস্ট বলতে পারবো না। কথাটা ভালো করে বুঝে দেখো। কেন? দেখো, খুব মন দিয়ে শুনবে। তাদের আমরা বলবো ক্রোমাটোফোর।
তাদের আমরা আমরা ক্লোরোপ্লাস্ট কথাটা বলা ঠিক নয়। আমি যদি একটা প্রোক্যারিওটের ভিতরে ক্লোরোপ্লাস্ট বলি তাহলে আমি কোথায় বেসিক্যালি ভুল করলাম দেখো, কারণ আমি অলরেডি আগে বলেছি যে প্রোক্যারিওটিকে কখনো মেমব্রেন বাউন্ড অর্গানেলি থাকে না, আবার ক্লোরোপ্লাস্টের ডাবল মেমব্রেন আছে, কি করে আমি ক্লোরোপ্লাস্ট বলবো? তাহলে তাকে আবার কালারে ক্লোরোপ্লাস্টের মতো কাজও করতে হবে, আবার ক্লোরোপ্লাস্টের মতো কাজ যেটা সানলাইটকে ট্র্যাপ করে সেটা না করলে ওই ব্লু গ্রিন অ্যালগিরা ফুড প্রডিউস করতে পারবে না। তাহলে তাদের তো ক্লোরোফিলের মতো একটা স্ট্রাকচার থাকতে হবে, পিগমেন্টের স্ট্রাকচার, দ্যাট স্ট্রাকচার ইজ কল ক্রোমাটোফোর। তাদের কিন্তু তোমরা ওই নর্মাল প্ল্যান্টের মতো যে পিগমেন্ট যেটা আছে ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড এগুলো বলবে না। অনেকেই বলে, আমি শুনেছি যে ব্লু গ্রিন অ্যালগিতে ক্লোরোপ্লাস্ট থাকে, এটা তো ভুল কথা, কারণ ব্লু গ্রিন অ্যালগি তো একটা প্রোক্যারিওট, একটা প্রোক্যারিওটের মধ্যে কি করে একটা মেমব্রেন বাউন্ড অর্গানেলি থাকতে পারে? থাকতে তো পারে না, আগেই বলেছি। তাহলে বলবে ক্লোরোপ্লাস্টের বদলে থাকবে ক্রোমাটোফোর, যেটা মেসোজোমের মতোই ছোট ছোট ফোল্ডের মতো কাজ করে। তাহলে মেসোজোম একটা খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার, যে মেসোজোমগুলোর মধ্যে পিগমেন্ট এসে যাবে বলে নিতে পারো তাদেরকেই আমরা ক্রোমাটোফোর বলতে পারি। এইভাবে করে কিন্তু ব্যাকটেরিয়ার নলেজ আমাদের আরো ক্রমাগত বেশি নিতে হবে। আমরা অনেক ব্যাকটেরিয়ার ইনফরমেশন তোমাদের এর আগে দিয়েছি, এখন আরো স্পেশাল নলেজ তোমাদের কাছে আসছে। এটাই তো ক্লাস 11, এখানেই তো স্পেশাল নলেজ যেগুলো একদম ছোট বাচ্চাদের কখনো দেওয়া সম্ভব নয়, ক্লাস 9-10 এগুলো দেওয়া সম্ভব নয়। এগুলো তোমাদের কাছে অল্প অল্প করে যদি নিতে থাকো তাহলে ইন ফিউচারে 11কে যারা ভালো করে পড়বে তারা যদি বায়োলজিক্যাল কোনো রিসার্চ ফিল্ডে যায় তারা খুব 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 ভালো তাদের রেজাল্টও হবে, খুব ভালো তাদের ইন্টারেস্ট গ্রো করবে। অনেকেই বলে স্যার বায়োলজিতে ইন্টারেস্ট পাই না, কেন পায় না জানো? এই জিনিসগুলোকে ব্যাখ্যা করে দেবার মতো কেউ আমাদের কাছে থাকে না। বই থেকে বলে মুখস্থ করে নিস, পড়ে নিস, এইভাবে পড়ে নিলে হবে না, প্রত্যেকটার ব্যাখ্যা দিতে হবে, কেন তার সঙ্গে কো রিলেট করিয়ে দিতে হবে। এই যে আজকে ক্লোরোপ্লাস্টের সঙ্গে কো রিলেট করা গেল, এই কো রিলেশনটা আমি তো দেখেছি, সত্যি কথা বলতে আমাদের অনেক স্যারেরা ছিলেন তারাও দিতেন না, আমি সেগুলো তোমাদের কাছে দেবার চেষ্টা করছি। আমি যখন প্রচুর পড়ি, রাত্রিবেলায় বসে বসে তোমাদের জন্য পড়তে হয়, সেগুলো পড়ে পড়ে তার ভিতরে কোন তথ্য আমি যখন ওভারঅল পড়ে নিয়েছি তখন আমার মধ্যে পার্থক্য করার একটা প্রবণতা এসছে। তখনই যেটা ছোটবেলায় বুঝতে পারিনি আজকে বুঝতে পেরে আমি তোমাদের দিয়ে দিচ্ছি। অনেক স্যারেরা নিজেরা বুঝেও তারা দেন না, হয়তো তারা মুখস্থ করেছেন, কিন্তু আমি মুখস্থ করবার আগে কেন হলো বারবারই প্রশ্ন করি, কেন এটা এরকম হলো, প্রশ্ন করে নিজে উত্তর পাই, কখনো কখনো বই ঘাটি, অথবা এখন আমাদের হাতে গুগল আছে। তোমরাও পড়তে পড়তে গুগলও একটা স্টাডি আমি মনে করব। গুগলকে অনেক ব্যাড ভাবে ইউজ করা যায়, গুড ভাবে ইউজ করা যায়। তোমরা বই কেনো, বই কিনে নলেজ নাও, আজকে বই কিনে নলেজ নেওয়া ভালো, সেরকমই গুগল করে যদি তোমরা নলেজ নাও সেটাও কোনো খারাপ নয়। আর আমি তোমাদের কাছে কি আছে, যদি গুগলই থাকে তাহলে একটা স্যার কি করবে? তাহলে তো স্যারের দরকার হতো না। না বাবা, স্যারকে কি, স্যার এই যে কম্পেয়ার গুলো করিয়ে দেবে, বা গুগলের নলেজটা তুমি পাওয়ার পরেও বুঝতে পারবে না, সেটাকে আমরা যারা একটু পড়াশোনাটাকে নিয়ে ভালোবাসি তারা একটু ব্যাখ্যা করতে পারি। সব জানি না, কিন্তু চেষ্টা করতে পারি তোমাদের কাছে ইজিলি বিষয়গুলোকে রাখার জন্য। এরপরে আমরা আরেকটি কম্পোনেন্ট প্রোক্যারিওটিকের পেয়েছিলাম, তার নাম নিউক্লিয়েড। সেটাকে নিয়ে একটু স্ট্রাকচার বলছি, তার গঠন, এবং এর আগে কিছুটা বলেছি। এবার আমরা নিউক্লিয়েডটাকে নিয়ে আমরা একটু ওভারঅল নলেজ নেব। দিস ইজ দ্য নিউক্লিয়েড, দেখো বড় করে লেখা আছে। নিউক্লিয়েড কাকে বলা হয়? ব্যাকটেরিয়াল ডিএনএ উইদাউট মেমব্রেন, তাকে আমরা নিউক্লিয়েড বলবো। এই যে মনে রাখো যে ভিতরে যে ব্যাকটেরিয়ার মধ্যে উলের মতো গঠনটি দেখছো, নিউক্লিয়েড, এটাকে নিউক্লিয়াস কিন্তু কখনো বলবে না। নিউক্লিয়াস কখন বলবে? তখন যখন এর মেমব্রেন দুটো মেমব্রেন হয়ে যাবে। এই যে পার্থক্যটা তোমাদের নিউক্লিয়াস নিউক্লিয়েডের মধ্যে, এটা কিন্তু জানাটা খুবই জরুরি। এবার আমরা একটু লেখাটা পড়ে যাই। ইট ইজ ফর্মড ফ্রম নন মেমব্রেনাস স্ট্রাকচার। ঠিক আছে, আমরা নন মেমব্রেনাস স্ট্রাকচারকে দিয়ে আমরা এটাকে পড়তে পারি। ইট ইজ ফর্মড নন মেমব্রেনাস, মেক এ সার্কুলার জিনোমিক ডিএনএ, সিঙ্গেল ক্রোমোজোম অ্যান্ড জেনেটিক মেটেরিয়াল অ্যান্ড প্রোটিন। মনে রাখবে ক্রোমোজোম এখানে সিঙ্গেল থাকবে, জেনেটিক মেটেরিয়াল থাকতেই হবে যে কোনো অর্গানিজমের। ব্যাকটেরিয়া একটা জেনেটিক মেটেরিয়াল আছে, সেটা ডিএনএ, অবভিয়াসলি আরএনএ কিন্তু হয় না এদের। মেনি ব্যাকটেরিয়া হ্যাভ, আরএনএ মানে
মেইনলি এদের জেনেটিক মেটেরিয়াল আরএনএ নয়, আরএনএ থাকতে পারে, কিন্তু জেনেটিক মেটেরিয়াল যেটা তার শেপ সাইজ, হিউম্যানের যেরকম জেনেটিক মেটেরিয়াল ডিএনএ, ব্যাকটেরিয়ারও জেনেটিক মেটেরিয়াল ডিএনএ। আমাদের মধ্যে আরএনএ আছে, কিন্তু আরএনএ জেনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করে না। ব্যাকটেরিয়ারও সেরকমই আরএনএ আছে, কিন্তু জেনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করে না। মেনি ব্যাকটেরিয়া হ্যাভ স্মলার সার্কুলার ডিএনএ, যাদের বলা হয় প্লাজমিড। আমি আগেই বলে দিয়েছিলাম প্লাজমিডের চেহারা তোমাদের অনেকবার দেখিয়ে দিয়েছি। এই যে রাউন্ড রাউন্ড স্ট্রাকচার দেখছো, এই রাউন্ড স্ট্রাকচার গুলো হচ্ছে প্লাজমিড। দিজ আর দ্য প্লাজমিড স্ট্রাকচার। এই যে রাউন্ড স্ট্রাকচারটি দেখছো সেটা প্লাজমিড। এটা বারবার তোমাদের বলে দিলাম। প্লাজমিড স্ট্রাকচারটা ভালো করে মনে রাখবে, লাল দিয়ে লেখা আছে। আউটসাইড দ্য জিনোমিক ডিএনএ, জিনোমিক ডিএনএ এর বাইরে থাকে। ইট গিভস সাম ইউনিক ফেনোটাইপিক ক্যারেক্টার, ফর এক্সাম্পল হিসেবে কি বলছে, রেজিস্ট্যান্ট টু অ্যান্টিবায়োটিক টু দ্য ব্যাকটেরিয়া। এই জায়গাটাকে বোঝাতে গেলে অনেক কথা বলতে হবে, বাট ইনফরমেশনটা রেখে দেওয়া হয়েছে। কারণ ক্লাস 12-এ যখন উঠবে তখন প্লাজমিড নিয়ে বিরাট বিরাট চ্যাপ্টার আছে, প্রচুর নলেজ আছে। আমি এখন যদি বলতে চাই আধা ঘন্টা লেগে যাবে মিনিমাম নলেজ দিতে। তবুও বলে দিই, এই সার্কুলার ডিএনএ গুলো ব্যাকটেরিয়াকে কন্ট্রোল করে, ব্যাকটেরিয়াকে রেজিস্ট্যান্ট দেয়। মানে কি, এই প্লাজমিড গুলোর মধ্যে কিছু কিছু এরিয়া আছে, জিনের কিছু এরিয়া আছে, যে এরিয়াগুলো ব্যাকটেরিয়াকে টেট্রাসাইক্লিন, অ্যাম্পিসিলিন এই সমস্ত অ্যান্টিবায়োটিক থেকে রেজিস্ট্যান্স প্রদান করে। জানবে ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্ট হয়ে যেতে পারে, এবং ব্যাকটেরিয়া এই রেজিস্ট্যান্ট হবার যে প্রবণতা, এটাও আমাদের একটা খুব ইম্পর্টেন্ট কনসার্ন। বিকজ ব্যাকটেরিয়াকে যদি পুরোপুরি মেরে ফেলা না যায়, ব্যাকটেরিয়ারা রেজিস্ট্যান্ট ভ্যারাইটি তৈরি করে, যে রেজিস্ট্যান্ট ভ্যারাইটিকে মারতে গেলে আরো স্ট্রং অ্যান্টিবায়োটিক, রিসার্চ করা অ্যান্টিবায়োটিক দিতে হয়, এবং এই প্লাজমিড গুলোর মধ্যেই তারা চেঞ্জ এনে তারা নিজেদেরকে রেজিস্ট্যান্ট করে দেয়। তাই মনে রাখবে, প্লাজমিডের ব্যাকটেরিয়াকে রেজিস্ট্যান্ট প্রপার্টিটাকে গ্রো করবার জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট একটি গঠন। যদিও ব্যাকটেরিয়াল স্ট্রাকচার, ব্যাকটেরিয়াল আদার মেটাবলিক অ্যাক্টিভিটিকে এরা কন্ট্রোল করে না, মেইনলি কন্ট্রোল করে কে, নিউক্লিওয়েডে থাকা যে ডিএনএ, সেটা ব্যাকটেরিয়ার শেপ সাইজ এগুলোকে কন্ট্রোল করে, মেটাবলিক অ্যাক্টিভিটিকে কন্ট্রোল করে। বাট প্লাজমিডস, they also have very important, they have a protective type of nature. এখানে যদিও মনে করবে না প্রোটেকশন দিচ্ছে, না, ব্যাকটেরিয়াকে প্রোটেকশন তো অন্যভাবে সে দিতেই পারে, কিন্তু প্লাজমিডের মধ্যে থাকা একটা কেমিক্যাল যখন সে বের করবে, তখন সেই কেমিক্যালটা ব্যাকটেরিয়াকে অ্যান্টিবায়োটিক বা ব্যাকটেরিয়া যে এনভায়রনমেন্টে থাকবে সেখানেও তো তার কিছু শত্রু আছে, সেখানেও তার কিছু এনিমি আছে, সেই এনিমিগুলোকে তারা এইভাবে করে তাদের থেকে তারা বেঁচে থাকে। তো ব্যাকটেরিয়াকে তো আত্মরক্ষা বা তাদের সেলফ ডিফেন্স করতে হবে। এইভাবে প্লাজমিডকে হেল্প নিয়ে, যদি প্লাজমিড ডিরেক্ট সাহায্য করে না, হেল্প নিয়ে ব্যাকটেরিয়াগুলো রেজিস্ট্যান্ট হয়ে যেতে পারে। ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার এই ডিএনএস। নিউক্লিয়েড হতে পারে, প্লাজমিড হতে পারে, কেউ মেমব্রেন বাউন্ড নয়। এছাড়া আমরা আরেকটু ইনফরমেশনে চলে আসি, তা হলো ফ্ল্যাজেলা। দেখো, ফ্ল্যাজেলা আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়া। বিকজ তোমরা শুরুতেই জানো, ফ্ল্যাজেলা যেখানেই থাকবে, স্পার্মে ফ্ল্যাজেলা থাকে, যেখানে যেখানেই ফ্ল্যাজেলা থাকবে সেটা তাদেরকে লোকোমোশনে সাহায্য করে। যেমন পিলিফিমরি লোকোমোশন, রিপ্রোডাকশনে সাহায্য করে, এগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমরা ওই ফ্ল্যাজেলা নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি। দেখো, ফ্ল্যাজেলামের মধ্যে আমরা বড় করে মোটা করে দাগ দিয়ে দিয়েছি। আমরা এখানে এই ফ্ল্যাজেলাগুলো রেখে দিলাম। দিজ আর থিন ফিলামেন্টাস স্ট্রাকচার from the cell wall of the motile bacteria. মনে রাখবে, ফ্ল্যাজেলা বেরোয় সেল ওয়াল থেকে। মোটাইল মানে মর্টাল নয়, মোটাইল মানে মুভমেন্ট। their membrane and arrangement are varied in different bacteria. এটা আমি আগেই বলে দিয়েছি, মনোট্রিকাস, অ্যাম্ফিট্রিকাস, লোফোট্রিকাস, পেরিট্রিকাস এরকম নামে ডাকা হয়। এবং ফ্ল্যাজেলার উৎপত্তিটা কোথায়, ফ্ল্যাজেলা কোথা দিয়ে কানেকশন করে, সেল ওয়ালের সঙ্গে। বারবার মনে রাখবে, সেল ওয়ালের সঙ্গে, যে এই যে ইয়েলো কালারের যে কালারটা দেখছো, তার সঙ্গে অ্যাটাচ হয়ে থাকবে হচ্ছে, সেখান থেকে ডেভেলপ করবে ফ্ল্যাজেলা। কিন্তু পিলি বা ফিমরি সেটা সেল ওয়াল না হয়ে সেটা প্লাজমা মেমব্রেন থেকে ডেভেলপ করবে। এর আগেই তোমাদের বলে দিয়েছিলাম। ব্যাকটেরিয়াল ফ্ল্যাজেলাম হ্যাজ 3 পার্টস, ফিলামেন্ট, এই যে বাইরে যেটা দেখতে পাচ্ছ, দ্যাট ইজ কল্ড ফিলামেন্ট, হুক
এই স্ট্রাকচারটি একদম এই গোড়ার দিকে থাকবে, হুক একটা ছোট্ট হুকের মধ্যে লেগে থাকবে, সেল ওয়াল থেকে বেরিয়ে আসবে। অ্যান্ড বেসাল বডি, এটা কিন্তু অনেকটা একেবারে ফ্যানের মতো। আমাদের বাড়িতে যে এটাকে যদি বড় স্ট্রাকচারে দেখা যায়, দেখবে ফ্যান যেখানে মোটরটি থাকে, ফ্যানের মোটরের মতো একটা গঠন, যেটাকে বেসাল বডি বলে। এই বেসাল বডিতে এনার্জি নিয়ে এই বেসাল বডির মধ্যে সে মুভমেন্ট করে। ঠিক আছে, এই বেসাল বডি যদি মুভ করে, হুকটাও মুভ করে। হুক মুভ করলে আলটিমেটলি এরকম রাউন্ড করে করে ফিলামেন্টটা মুভ হয়। তাহলে বেসাল বডিটা হচ্ছে একটা মোটর, ব্যাকটেরিয়ার একটা একদম মোটরাইজ মেকানিজম আছে। সেই মোটরাইজ মেকানিজম দিয়ে ফ্ল্যাজেলাটাকে মুভ করাতে সাহায্য করে, যাতে ব্যাকটেরিয়াটা ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেসে মুভ হয়ে যেতে পারে। দ্য ফিলামেন্ট is the longest portion and extended from the cell surface to the outside. এই যে গোটা পার্টটাই আমরা ফ্ল্যাজেলামের আমরা ফিলামেন্ট বলে থাকি। এই ফিলামেন্টটা নড়ে কেন? ওই বেসাল বডি এবং হুক যেটা সেল ওয়ালের সঙ্গে লেগে থাকে, তাদের মুভমেন্ট যখন তারা মোটরের মতো নাড়িয়ে দেয়, ফ্ল্যাজেলাটা চাবুকের মতো ঘুরতে শুরু করে, বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরে, এবং সেটা কিন্তু বেসাল পার্টটাই কন্ট্রোল করে। চাবুকটাকে বেসাল পার্টটা যেভাবে কন্ট্রোল করে, ব্যাকটেরিয়াল মুভমেন্টটা সেভাবে হয়। কখনো সার্কুলার করছে, কখনো সাপের মতো যেটা পুরো স্পাইরালি নড়ছে। এইটা দিয়ে নড়াতেই ব্যাকটেরিয়া কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে। এটা মনে রাখবেন, নেচারের একটা বিউটিফুল মেকানিজম ফ্ল্যাজেলাকে মুভ করাতে সাহায্য করছে। এক্সেলেন্ট স্ট্রাকচার এটাকে বলবে। এবার আমরা পিলি বা ফিমরির কথা বলি। এর আগেই বলেছি পিলি ফিমরি প্লাজমা মেমব্রেনের থেকে এক্সটেন্ড করে। এই যে এখানে বড় করে দেওয়া হয়েছে পিলি বা ফিমরি, একটা একটা করে ডিসকাস করে যাচ্ছি। These are surface structure that have no role in mortality. এদের মুভমেন্টে সেরকম কোনো রোল থাকে না, তার বদলে কিসের রোল থাকে? রিপ্রোডাকশনের রোল থাকে, ব্যাকটেরিয়ার সঙ্গে অ্যাটাচ হতে সাহায্য করে। পিলি, যাকে আমরা স্টিং বা পিলাস বলা হয়, সিঙ্গেল নাম্বারে আমরা পিলাস বলে থাকি। পিলি হচ্ছে প্লুরাল নাম্বারে, সিঙ্গেল নাম্বারে পিলাস। মনে রাখবে, সিঙ্গুলার নাম্বার, প্লুরালে পিলি। আর ইলংগেটেড টাম্বলার স্ট্রাকচার, টিউবুলার, এটাকে টিউবুলার স্ট্রাকচার আমরা বলবো। পিলার শেপ, টিউবুলার স্ট্রাকচার, মেড আপ অফ স্পেশাল প্রোটিন কল পিলিন। মোস্ট ইম্পর্টেন্ট, পিলিন। আমাদের কাছে পিলিতে যে প্রোটিন থাকে তার নাম কি? অনেকে এটা না পড়ার জন্য জানে না, তাকে বলে পিলিন প্রোটিন। এই ধরনের প্রোটিনগুলো কিন্তু নাম আসে। পিলিন প্রোটিন দিয়ে তৈরি হয় পিলি বা পিলাস। মাথায় মনে রাখবে, পিলিন প্রোটিন। ফিমরি আর দ্য স্মল ব্রিসেল লাইক ফাইবার্স। ব্রিসেল কথার অর্থ যে ব্রাশ আছে না, ব্রাশ, আমরা টুথব্রাশ করি, তার মধ্যে যেটা দিয়ে ব্রাশ করি তাকে ব্রিসেল বলে। ব্রিসেলের মতো দেখতে। স্পটিং আউট অফ দ্য সেল থেকে বাইরে বেরিয়ে থাকে। ইন সাম ব্যাকটেরিয়া দে হেল্প টু অ্যাটাচ দ্য ব্যাকটেরিয়া টু রক্স ইন স্ট্রিম অ্যান্ড টু দ্য হোস্ট টিস্যু। হোস্ট টিস্যুতে অথবা কোনো রকের মধ্যে বা কোনো একটা সারফেসের সঙ্গে যদি ব্যাকটেরিয়াকে কোনো কারণে অ্যাটাচ হয়ে থাকতে হয়, তাহলে যে স্ট্রাকচারটি অ্যাটাচ করবে তার নাম ফিমব্রি। আর পিলি হচ্ছে পিলিন প্রোটিন দিয়ে গঠিত একটা স্ট্রাকচার, যেটা ইলংগেটেড হয়ে থাকে। পিলি অ্যান্ড ফিমব্রি অলমোস্ট একই জিনিস, কিন্তু ফিমব্রি পার্টটা ওই পিলির মতোই কয়েকটা স্পেশাল ফাংশন তাদের দেওয়া হয়েছে, যারা শুধু অ্যাটাচ করতে সাহায্য করবে। আর কিছু পিলি আছে, তারা দুটো ব্যাকটেরিয়া যখন সেক্সুয়াল রিপ্রোডাকশন করে তখন তাদেরকে কনজুগেশন টিউব তৈরি করতে সাহায্য করে। পিলি অ্যান্ড ফিমব্রি টু ডিফারেন্ট থিং, বাট functionally they are different, but structurally almost same.